হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জন্য আজকে তোমাদের স্পেশাল ক্লাস ভারতের সংবিধান থেকে মোস্ট এক্সপেক্টেড সেরা বাছাই করা 100টা কনস্টিটিউশনের কোশ্চেনে ডিসকাস করব। তোমাদের নতুন সিলেবাসে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে পরিষ্কার করে মেনশন করা আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের বেশ ভালো প্রশ্ন হবে। তো চলো এই 100টা সিলেক্টেড কোয়েশ্চেন কোনগুলো তোমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য দেখে যাবে সেগুলো দেখে নাও। আজকে সকালেই তোমাদের কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সও করিয়েছি, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক প্রকল্প এবং উদ্যোগ একটা টপিক তোমাদের করানো হয়েছে। আর এই সমস্ত কিছুটা তোমরা ডাব্লিউবি এসএসসি নিউ সিলেবাস জিকে বলে তোমাদের যে প্লেলিস্ট আলাদা করে আমি ক্রিয়েট করে দিয়েছি সেখানে সমস্তটাই আছে। আগেরও তোমাদের বিভিন্ন নতুন টপিকগুলো যেগুলো কভার করা হয়েছে সমস্তটা এই প্লেলিস্টে আছে। তোমরা আই বাটনে ক্লিক করলেও ওই প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে, আমি কমেন্ট বক্সেও পিন করে দিয়েছি। তো প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন সালে জাতীয় সঙ্গীতটা হিন্দি সংস্করণে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? 1950 সালে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলায় রচিত এটা, এবং এর মেন যে টাইটেল সেটা ছিল ভারত ভাগ্য বিধাতা। এটা প্রথমবার প্রকাশ্যে গাওয়া হয়েছিল 1911 সালের 27শে ডিসেম্বর কলকাতায়, যে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেখানে। পরবর্তীতে ক্যাপ্টেন আবিদ আলী এটা হিন্দিতে অনুবাদ করেন এবং ক্যাপ্টেন রাম সিং এটা সুরারোপ করেছিলেন। আর 1950 সালে গণপরিষদ এটা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির চ্যাপ্টার ওয়াইজ তোমাদের A to Z প্রিপারেশন নেওয়ার জন্য ব্যাচও রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস উইথ নিউ টপিক, তার সাথে সাথে ক্লাসের পিডিএফ, টপিক অনুযায়ী মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এগুলোও তোমাদের রয়েছে, সেটা গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, গ্রুপ সি গ্রুপ ডি কম্বো হোক বা প্র্যাকটিস ব্যাচে হোক। এবং আজকে রাত্রির 11:59 পর্যন্ত তোমাদের একটা বিশেষ অফারও রয়েছে। 5 জানুয়ারি যেহেতু আজকে, এই 15% ডিসকাউন্ট তোমরা যে কোনো ব্যাচে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পেতে পারো 9NY26 কুপন কোড ইউজ করে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, অথবা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আরও ডিটেলস কিছু জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা জেনে নিতে পারো 11:59 আগে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশাকার কে ছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া 1921 সালে মহাত্মা গান্ধীর কাছে প্রথম ভারতের পতাকার মূল নকশা পেশ করেছিলেন, যেখানে লাল আর সবুজ রং ব্যবহার করা হয়েছিল। পরে এই পতাকার উন্নত সংস্করণকে 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদ জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করেছিল। তারপরে 1946 সালে নিচের মধ্যে কে ভারতীয় গণপরিষদের অন্তর্বর্তীকালীন সভাপতি নিযুক্ত হন? সচ্চিদানন্দ সিনহা। 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে ক্যাবিনেট মিশন ভারতে আসে, আর এই 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে ক্যাবিনেট মিশনের সুপারিশে সংবিধান সভা বা গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 1946 সালের 6 ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়, আর গণপরিষদের প্রথম অধিবেশন 9 ডিসেম্বর 1946 সালে নিউ দিল্লির কনস্টিটিউশন হলে হয়েছিল। এরপর ভারতের প্রথম গণপরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1946 সালে। নিচের মধ্যে কে প্রথম ভারতের গণপরিষদ গঠনের প্রস্তাব দেন? MN রায়। গণপরিষদের দাবি সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের স্বরাজ প্রস্তাবে তোলা হয় 1906 সালে। 1934 সালে মানবেন্দ্রনাথ রায় প্রথম গণপরিষদ গঠনের ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। 1935 সালে ব্রিটিশ সরকার গণপরিষদের দাবিকে সমর্থন করেন, আর 1940 সালে আগস্ট প্রস্তাবে গণপরিষদের দাবিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর কাকে ভারতীয় সংবিধানের পিতা বলা হয়? ভারতীয় সংবিধানের পিতা বলা হয় ডক্টর ভীমরাও আম্বেদকরকে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি ছিলেন, প্রথম স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন, আর সংবিধান গ্রহণের প্রক্রিয়া পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তবে সংবিধান রচনার প্রধান রচয়িতা ছিলেন না। তাই আমরা সংবিধানের পিতা বলবো ডক্টর ভীমরাও আম্বেদকরকে। ডক্টর KM মুন্সি, ইনি সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন, কিছু গুরুত্বপূর্ণ ধারা তৈরিতে অবদান রেখেছিলেন, বিশেষ করে ভাষা এবং সাংস্কৃতিক অধিকার বিষয় আর
সচ্চিদানন্দ সিনহা, ইনি ছিলেন ভারতের গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। তিনি প্রথম অধিবেশনটা পরিচালনা করেছিলেন, কিন্তু পরবর্তীতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হয়েছিল। এরপর ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়। 1930-এর 26শে জানুয়ারিতে লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি পাশ করেছিল। খুব ইম্পর্টেন্ট এটা। সেই জন্য এই দিনটাকে স্মরণ করে 1950-এর 26শে জানুয়ারি ভারতের সংবিধান ভারত সরকার দ্বারা গৃহীত হয়, অর্থাৎ কার্যকর হয়। গণপরিষদ 22শে জুলাই 1947 সালে জাতীয় পতাকা গ্রহণ করে, আর গণপরিষদে জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। গণপরিষদে জাতীয় গান গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। এরপর ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি কি ছিল? ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি ছিল ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে বর্ণনা করেছেন? কে.সি. হোয়ার। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোর বিধান ড্যাশ দ্বারা অনুপ্রাণিত? সোভিয়েত ইউনিয়নের সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকার এবং প্রস্তাবনা এগুলো নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের সংসদের 2 কক্ষের যৌথ অধিবেশন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। কততম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনা, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি এই শব্দগুলো যুক্ত হয়? 42তম সংবিধান সংশোধনীতে। 1976 সালে ইন্দিরা গান্ধীর শাসনকালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি শব্দগুলো যুক্ত হয়। এরপরে কে প্রস্তাবনাকে ভারতের সংবিধানের রাশিফল হিসাবে উল্লেখ করেছেন? কে.এম. মুন্সি। কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? ঠাকুরদাস ভার্গব। সংবিধানের কোন অনুচ্ছেদ নাগরিকত্বের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 5 থেকে 11। ভারতের সংবিধানের 2য় ভাগ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে। অনুচ্ছেদ 5-এ আছে সংবিধানের প্রারম্ভে নাগরিকত্ব। অনুচ্ছেদ 6-এ আছে পাকিস্তান থেকে ভারতে আগত নির্দিষ্ট ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার। অনুচ্ছেদ 7-এ পাকিস্তানে গমনকারী নির্দিষ্ট ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার। অনুচ্ছেদ 8-এ বিদেশে বসবাসকারী ভারতীয় উৎসের নির্দিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব। অনুচ্ছেদ 9-এ স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তিরা ভারতীয় নাগরিক হবেন না, এটা বলা আছে। অনুচ্ছেদ 10-এ নাগরিকত্ব অধিকার বজায় রাখার বিধান। অনুচ্ছেদ 10-এ সংসদ নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের অধিকার রাখে, সেটা বলা আছে। এরপর ভারতের সংবিধানের 8ম তফসিলে কতগুলো ভাষাকে তফসিলিভুক্ত ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? 22টি ভাষাকে। ভারতের সংবিধানের সপ্তদশ ভাগ অনুচ্ছেদ 343 থেকে 351-র মধ্যে সরকারি ভাষা সম্পর্কিত। প্রথমে 14টা ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সিন্ধি ভাষা 21তম সংশোধনী আইনে যোগ হয় 1967-তে, আর কোঙ্কনি, মণিপুরি, নেপালি এই ভাষাগুলো 71তম সংশোধনীতে যোগ হয় 1992-এ। পরবর্তীতে বোড়ো, ডোগরি, মৈথিলি আর সাঁওতালি ভাষা 92তম সংশোধনী 2003-এ অন্তর্ভুক্ত হয়। এরপর ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদগুলি মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? 12 থেকে 35। দেখো কি কি অধিকার রয়েছে। সমতার অধিকার অনুচ্ছেদ 14 থেকে 18, স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার অনুচ্ছেদ 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 25 থেকে 28, সাংস্কৃতিক আর শিক্ষাগত অধিকার অনুচ্ছেদ 29 থেকে 30, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অনুচ্ছেদ 32, আর সম্পত্তির অধিকার 44তম সংশোধনী আইন 1978-এ এটাকে বাদ দেওয়া হয় মৌলিক অধিকার থেকে, এবং বর্তমানে এটা 300A অনুযায়ী একটা আইনি অধিকার। ভারতের সংবিধানের কোন অংশকে সাধারণভাবে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়? 3য় ভাগ। মৌলিক অধিকার দেখো 12 থেকে 35 পর্যন্ত আমাদের আছে। ম্যাগনা কার্টা হচ্ছে কি 1215 সালের ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ব্যারনদের চাপে জারি করা একটা অধিকারপত্র।
এরপর ভারতের সংবিধানের কোন তফসিলে দলত্যাগের ভিত্তিতে আইন প্রণেতাদের অযোগ্যতার বিধান রয়েছে? 10ম তফসিলে। অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট নামে পরিচিত এটা 52তম সংশোধনী আইন 1985 দ্বারা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। শিডিউল 9 এটা আদালতের বিচারিক পর্যালোচনা থেকে রক্ষা করা আইনের তালিকা, প্রথম সংশোধনী আইন 1951 দ্বারা যুক্ত হয়। তারপর ভারতের সংবিধানের আর্টিকেল 243 কে এটা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? পঞ্চায়েতের নির্বাচন। পঞ্চায়েতি রাজ একটি ত্রিস্তরীয় প্রশাসনিক কাঠামো যার উদ্দেশ্য গ্রামীণ উন্নয়ন। 3টি স্তর রয়েছে। প্রথম স্তর গ্রামীণ পঞ্চায়েত, মানে সর্বনিম্ন স্তর, এটা মধ্যম স্তর পঞ্চায়েত সমিতি, আর একদম উচ্চ স্তরে জেলা পরিষদ। আর্টিকেল 243 তে পঞ্চায়েতের মেয়াদকালের কথা বলা হয়েছে। আর্টিকেল 243 তে পঞ্চায়েতের আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। আর্টিকেল 243 এ সদস্য পদের অযোগ্যতার কথা বলা হয়েছে। এরপর ভারতের সংবিধানের কোন অংশে কল্যাণ রাষ্ট্রের, মানে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা অন্তর্ভুক্ত রয়েছে? রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতিতে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি যেটা আমাদের পার্ট 4 এর আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত রয়েছে অন্তর্ভুক্ত। আর্টিকেল 38 কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা স্পষ্টভাবে বলা হয়েছে। দ্রুত বিচার পাওয়ার বন্দির অধিকার কোন মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত? জীবন ধারণের অধিকার। দ্রুত বিচার অনুচ্ছেদ 21 অনুযায়ী একটা অবিচ্ছেদ্য অধিকার এবং সেই অনুযায়ী কোনো ব্যক্তিকে আইনত প্রক্রিয়া ব্যতীত জীবন বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না এবং প্রক্রিয়াটি হতে হবে ন্যায্য, যুক্তিসঙ্গত আর ন্যায়সঙ্গত। ভারতীয় সংবিধানের 42তম সংশোধনী অনুযায়ী 1976 কোনটা অ্যাড হয়েছিল? ধর্মনিরপেক্ষ। এর অর্থ হচ্ছে ভারতের সমস্ত ধর্ম সমান মর্যাদা, সুরক্ষা এবং রাষ্ট্রের সমর্থন পায়। সংবিধানের প্রস্তাবনাকে শুধুমাত্র 42তম সংশোধনী আইন দ্বারা সংশোধন করা হয়েছিল এবং তাতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা শব্দগুলো যুক্ত করা হয়েছিল। এরপর ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করে? 51A। মৌলিক কর্তব্যগুলো 1976 সালের 42তম সংশোধনী আইন দ্বারা শরণ সিং কমিটি সুপারিশ অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয় এবং 2002 সালের 86তম সংশোধনী দ্বারা 11তম কর্তব্য হিসেবে সংযোজিত হয়। এরপর ম্যান্ডামাস রিটটা বা লেখটা কোন মৌলিক অধিকারের অন্তর্গত হিসেবে শ্রেণীবদ্ধ? সাংবিধানিক প্রতিকারের অধিকার। সাংবিধানিক প্রতিকারের অধিকার অনুচ্ছেদ 32 আছে। এটা ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। B.R. আম্বেদকর এটাকে সংবিধানের প্রাণ আর আত্মা বলেছেন। রিট ব্যবস্থাটা ইংল্যান্ড থেকে গৃহীত হয়েছে, ব্রিটেন থেকে। আর ভারতে 5 প্রকারের রিট রয়েছে: হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি আর কুও ওয়ারেন্টো। এরপর মানব পাচার আর জবরদস্তি শ্রম কোন অনুচ্ছেদ দ্বারা নিষিদ্ধ? অনুচ্ছেদ 23। অনুচ্ছেদ 22 আছে নির্দিষ্ট ক্ষেত্রে গ্রেপ্তার বা আটক থেকে সুরক্ষা। অনুচ্ছেদ 24 শিশুদের কারখানায় কাজের নিষেধাজ্ঞা। অনুচ্ছেদ 25 ধর্মীয় স্বাধীনতা। আর অনুচ্ছেদ 28 নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণের স্বাধীনতা। এরপর ড্যাশ সাংবিধানিক প্রতিকারের অধিকারকে সংবিধানের আত্মা বলেছেন? ডক্টর B.R. আম্বেদকর। ভারতের সংবিধানের প্রধান রচয়িতা ইনি। অনুচ্ছেদ 32 প্রতিটা ব্যক্তিকে তার মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে অনুচ্ছেদ 32 হচ্ছে সংবিধানের একটা মৌলিক বৈশিষ্ট্য। এরপর সার্টিওরারি নিচের কোনটির অন্তর্ভুক্ত? সাংবিধানিক প্রতিকারের অধিকার। সার্টিওরারি হচ্ছে একটা রিট যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বা কার্যক্রম পর্যালোচনার জন্য জারি করে। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 32 একটা মৌলিক অধিকার যেটা সাংবিধানিক প্রতিকারের অধিকার নিশ্চিত করে। এই অধিকার মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ব্যক্তিদের আদালতে শরণাপন্ন হতে দেয়। নিচের কোনটি ভারতীয় সংবিধানে প্রদত্ত মৌলিক কর্তব্য নয়?
প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়া। মৌলিক কর্তব্যসমূহ সংবিধানের পার্ট 4A-তে অনুচ্ছেদ 51A-তে রয়েছে, যেটা 1976 সালের 42তম সংশোধনী আইনে শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী হয়। শুরুতে 10টা মৌলিক কর্তব্য ছিল, 2002 সালে 86তম সংশোধনী দ্বারা আরও একটা যুক্ত হয়। ভারতে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা কার আছে? সংসদ, পার্লামেন্ট। নাগরিকত্ব পার্ট 2-তে আছে অনুচ্ছেদ 5 থেকে 11 পর্যন্ত। আর্টিকেল 5-এ সংবিধানের প্রারম্ভে নাগরিকত্ব, আর্টিকেল 6-এ পাকিস্তান থেকে। আমি এগুলো বারবার বলছি যাতে তোমাদের এগুলো রিভিশন হয়, কেমন? পাকিস্তান থেকে ভারতে আসা নির্দিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব অধিকার। আর্টিকেল 11-তে সংসদ আইন দ্বারা নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করে। তারপর জম্মু ও কাশ্মীরের বিধান পরিষদ কবে বিলুপ্ত করা হয়েছিল? 2019 সালে। জম্মু আর কাশ্মীর পুনর্গঠন আইন 2019-এর মাধ্যমে রাজ্যের বিধান পরিষদ বিলুপ্ত করা হয় এবং জম্মু আর কাশ্মীরকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়, জম্মু কাশ্মীর আর লাদাখ। এই আইন আর্টিকেল 370-ও বাতিল করে, যেটা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করত। তারপরে রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 6 বছরের জন্য। রাজ্যসভা একটি স্থায়ী সভা, এটা ভেঙে দেওয়া যায় না, তবে প্রতি 2 বছর ছাড়া ছাড়া 1/3 সদস্য অবসর নেন। ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার শতপথ চেয়ারম্যান এবং রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক, মানে 250 হচ্ছে সর্বোচ্চ। তার মধ্যে 238 জন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয়, আর 12 জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়। রাজ্য বিধানসভার সভাপতিকে কে নির্বাচিত করেন? বিধানসভার সদস্যরা। প্রতিটা রাজ্যে একটা করে বিধানসভা রয়েছে, যেটা সেই রাজ্যের জনগণের প্রতিনিধিত্ব করে, আর এই বিধানসভার সদস্যরা সরাসরি জনগণের দ্বারাই নির্বাচিত হন। স্পিকার বিধানসভা সভাগুলোতে সভাপতিত্ব করেন আর আলোচনা পরিচালনা করেন এবং সদস্যদের প্রশ্ন করতে আর বক্তব্য রাখতে অনুমতি দেন। সংবিধানের ধারা 178-এ বিধানসভার স্পিকার আর উপস্পিকারের সাথে রিলেটেড বলা হয়েছে। রাজ্য বিধানসভার 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক সময় ব্যবধান কত? 6 মাস। আর্টিকেল 174(1) অনুযায়ী রাজ্যপাল সময় সময় বিধানসভার অধিবেশন আহ্বান করেন এবং 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান 6 মাসের বেশি হতে পারে না। রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশনে আহ্বান আর স্থগিত করার ক্ষমতা দেয় আর্টিকেল 85(1). আর 3টে অধিবেশন ভারতের সংসদে হয়। একটা হচ্ছে বাজেট অধিবেশন, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত, বর্ষাকালীন অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বর, আর শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর। এরপর ভারতে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1951 থেকে 52। ভারতে প্রথম লোকসভা নির্বাচনে জওহরলাল নেহেরু ভারতের প্রথম গণতান্ত্রিক নির্বাচিত প্রধানমন্ত্রী হন। 18তম লোকসভা নির্বাচন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন ওখানে 2024-এ। লোকসভা আসন বর্তমানে 543টা রয়েছে, মানে সংসদীয় আসন। প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল 2 অক্টোবর 1959-এ রাজস্থানের নাগৌর জেলায়। বিধান পরিষদের 1/3 সদস্য প্রতি কত বছর অন্তর অবসর গ্রহণ করেন? 2। বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিলের একটি স্থায়ী সংস্থা, যার গঠন বা বিলুপ্তি একটি বিশেষ প্রস্তাবের মাধ্যমে বিধানসভা দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়। একটি অর্থ বিল রাজ্যসভা কতদিনের মধ্যে লোকসভায় ফেরত পাঠাতে হবে, সুপারিশ সহ বা সুপারিশ ছাড়া? মানে ফেরত পাঠাতে হয় আর কি, এটার নিয়ম হচ্ছে 14 দিন। আর্টিকেল 110 অনুযায়ী রাজ্যসভা অর্থ বিলকে 14 দিনের মধ্যে লোকসভায় ফেরত পাঠাতে পারে, মানে পাঠাতে হয় আর কি। মানে পারে বলতে আর কি, মানে পাঠাতেও পারে নাও পারে, যদি পারে সেই পরামর্শ লোকসভা গ্রহণ করতেও পারে নাও পারে, এই জন্য এখানে পারে বলা হয়। আর অর্থ বিল, ফাইন্যান্স বিল এবং অ্যাপ্রোপ্রিয়েশন বিল হয়। স্পিকারই সিদ্ধান্ত নেন যে কোন বিল অর্থ বিল, মানে কোনো বিল অর্থ বিল কিনা সেটা সিদ্ধান্ত নেন কে? স্পিকার। এরপর ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভার মেয়াদ কত বছর? 5 বছর।
রাজ্য বিধানসভা আর্টিকেল 168 থেকে 212 এর মধ্যে রয়েছে, দু কক্ষ বিশিষ্ট হয় রাজ্যের বিধানসভা, মানে দুটো হয়, মানে রাজ্যের যে আইনসভা তার মধ্যে রাজ্যের বিধানসভা আর বিধান পরিষদ দু রকমের হয়। এটা হচ্ছে বিধানসভাটা হচ্ছে তোমার নিম্নকক্ষ, আর বিধান পরিষদটা হচ্ছে উচ্চকক্ষ। আর বিধান পরিষদের সদস্যদের মেয়াদ হয় 6 বছর। নিচের কোনটি দেশের গণতন্ত্রের মন্দির নামে পরিচিত? সংসদ। আর্টিকেল 79 অনুযায়ী সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি নিয়ে, রাজ্যসভা বা পরিষদ সভা নিয়ে, আর লোকসভা বা সাধারণ সভা নিয়ে। রাষ্ট্রপতির কথা আর্টিকেল 52-তে আছে, রাজ্যসভা বা পরিষদ সভার কথা আছে আর্টিকেল 80-তে, আর লোকসভা বা সাধারণ সভার কথা আছে আর্টিকেল 81-এ। এরপর রাজ্য বিধানসভায় অর্থ বিল উত্থাপনের আগে কার অনুমতি প্রয়োজন? রাজ্যপাল। আর্টিকেল 198 অনুযায়ী রাজ্যের বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য রাজ্যপালের অনুমতি আবশ্যক। অর্থ বিল কীরকম হয়? কর রিলেটেড, ঋণ, সংযুক্ত তহবিল থেকে ব্যয় ইত্যাদি সংক্রান্ত। আর আর্টিকেল 148-এ আমাদের ক্যাগ, এই ক্যাগের কথা বলা আছে। নিচের মধ্যে কে রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে গণ্য হন? অ্যাডভোকেট জেনারেল। আর্টিকেল 165-এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন সংবিধান অনুযায়ী রাজ্যের প্রধান আইন কর্মকর্তা। হাইকোর্টের বিচারক হবার যোগ্য ব্যক্তি হতে হবে যিনি অ্যাডভোকেট জেনারেল হবেন, এবং রাজ্যপাল তাকে নিয়োগ করেন। রাজ্যপালের ইচ্ছা মতো তার কার্যকাল থাকে। কোনো অঙ্গের নাম সর্বস্ব শাসককে? রাজ্যপাল। পার্ট 6-এর চ্যাপ্টার 2-তে রাজ্যের শাসন বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। সংবিধানের 153 নম্বর ধারা অনুযায়ী ভারতের প্রতিটা রাজ্যে রাজ্যপাল থাকবেন। যোগ্যতার কথা বলা আছে 157 থেকে 158 নম্বর ধারায়, বয়স কমপক্ষে 35 হতে হয়। 155 নম্বর ধারায় নিযুক্তিকরণ পদ্ধতির কথা বলা আছে। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন, এবং এটা সরকারিয়া যে কমিশন, সেই সরকারিয়া কমিশন অনুযায়ী হয়। কেমন? তারপরে দেখো, অঙ্গরাজ্যের শাসন বিভাগের শীর্ষে রয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল হচ্ছেন কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য রূপে নিযুক্ত হন রাজ্যপাল। বর্তমানে পশ্চিমবঙ্গে এটা বাতিল করা হয়েছে। পৌরসভা এবং পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া রাজ্যপাল রাজ্য অর্থ কমিশন গঠন করেন। আর রাজ্য আইনসভায় কোনো বিল পাস হওয়ার পর সেটা রাজ্যপালের স্বাক্ষরের জন্য পাঠানো হয়। একজন যোগ্য ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে পারেন। এরপর নিম্নের কে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা? মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের প্রকৃত শাসক। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে, আর মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করে। মোট কথা শপথ বাক্য পাঠ করানো বা নিয়োগ করা রাজ্যপাল করেন, এবং এনার বয়স কমপক্ষে 25 বছর হতে হয়। কার্যকাল 5 বছর থাকে মুখ্যমন্ত্রীর। আইনসভার সদস্য হতে হয়, তবে সদস্য না হয়েও 6 মাস মুখ্যমন্ত্রী থাকা যায়, কিন্তু তারপরে তাকে যে কোনো একটা আইনসভার সদস্য হতে হয়, তবে আবার নেক্সট পরবর্তীতে থাকতে পারে। 164 নম্বর ধারায় উল্লেখ রয়েছে এনার নিয়োগ পদ্ধতি। 163 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যপালকে উপদেশ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে। আর রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হচ্ছে এই মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রীদের কে নিযুক্ত করেন? এক্ষুনি দেখলাম কে করেন, রাজ্যপাল। ভারতের অঙ্গরাজ্যের জন্য আর একটা কথা এখানে দেখে নাও। এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তারপরে রাজ্য নির্বাচন কমিশনার, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এগুলো সব কিন্তু রাজ্যপাল নিয়োগ করে থাকেন। এরপরে ভারতের কোন অঙ্গরাজ্যের জন্য অধ্যাদেশ কে জারি করতে পারেন? কোনো অঙ্গরাজ্যের জন্য অধ্যাদেশ জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি। রাজ্যপাল প্রণীত অধ্যাদেশ রাজ্য আইনসভার অধিবেশন শুরু হওয়ার 6 সপ্তাহের মধ্যে আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হয়। অধ্যাদেশ কি? আইনসভা না বসলে অস্থায়ী আইন, সেটা 6 সপ্তাহ তোমাদের এটা থাকে। রাজ্য আইনসভার উচ্চকক্ষ কি? রাজ্য আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ।
30 বছর বয়স হতে হয় বিধান পরিষদের সদস্য হতে গেলে। এটা একটা স্থায়ী কক্ষ। 40-এর কমে সদস্য সংখ্যা হয় না এবং বিধানসভার সদস্যদের 1/3 বেশি হয় না। প্রতি 2 বছর ছাড়া ছাড়া 1/3 সদস্য অবসর গ্রহণ করতে হয় এবং সদস্যদের কার্যকালের মেয়াদ থাকে 6 বছর। 1969 সালে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয়, অর্থাৎ এই বিধান পরিষদ। বিধানসভার সভাপতিকে কি বলা হয়? স্পিকার। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম হচ্ছে বিচারপতি হরিলাল জেকি সুন্দাস কানিয়া। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। আর সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো, বর্তমানে আমাদের কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছেন? তোমরা শেষকালে কমেন্টে জানিও। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? 34 জন। 33 জন বিচারপতি আর একজন প্রধান বিচারপতি। ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটা? সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা সুপ্রিম কোর্ট। ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত সুপ্রিম কোর্ট। রাজ্যের সর্বোচ্চ আদালত নিচের কোনটি? হাইকোর্ট। 214 থেকে 231 নম্বর ধারায় হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের কথা বলা আছে, 62 বছর। 226 অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে। আর সুপ্রিম কোর্টে কলেজিয়ামের সুপারিশে রাষ্ট্রপতি বিচারক নিয়োগ করেন। তারপরে পঞ্চায়েতি রাজ প্রথম কোন রাজ্যে শুরু হয়? রাজস্থান। 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায় পঞ্চায়েতি রাজ প্রথম শুরু হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর কোনটা? গ্রাম পঞ্চায়েত। তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? কাউন্সিলর। পৌরসভার প্রধান কার্যনির্বাহী প্রধানকে? চেয়ারম্যান। পৌরসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। সংবিধানের 74তম সংশোধন আইন কোন বছর থেকে কার্যকর হয়? 1993 থেকে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কোন কোন সময়ে গ্রাম সংসদের সভা বসে? নভেম্বর আর মে মাসে। জেলা পরিষদের মুখ্য পদাধিকারীকে? সভাধিপতি। পঞ্চায়েতি রাজ ধারণার স্রষ্টাকে? গান্ধীজি। জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? 1993 সালে। জাতীয় মানবাধিকার কমিশনের মুখ্য ব্যক্তিরূপে নিযুক্ত থাকেন সুপ্রিম কোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি। তারপরে নীতি আয়োগ কবে স্থাপিত হয়? 2015 সালের 1 জানুয়ারি। লোকপাল আর লোকায়ুক্ত আইন 2013 কবে থেকে কার্যকরী হয়? জানুয়ারি 2024। অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র পেশ করেন রাষ্ট্রপতির কাছে। নিম্নলিখিত, এখানে দেখো রান্নার গ্যাস, মদ এবং পেট্রোল এগুলো সবকটার উপর জিএসটি প্রযোজ্য হয় না। ভারতে জিএসটি কার্যকর হয় 1 জুলাই 2017 থেকে। জিএসটি কাউন্সিলের বর্তমান চেয়ারপারসন নির্মলা সীতারামন। নীতি আয়োগের চেয়ারপারসন কে হন?
প্রধানমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? 368। পার্ট 20-তে ভারতীয় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। তারপরে 61তম সংবিধান সংশোধনী নিচের কোনটির সাথে জড়িত? ভোটারদের বয়স কমানো। এই সংবিধান সংশোধনীটা 1989 সালে প্রণীত হয়। আর এই আইনে 326 অনুচ্ছেদ সংশোধন করে ভোটাধিকার অর্জনের বয়সসীমা 21 থেকে 18 বছর করা হয়। কোন সংবিধান সংশোধনীর দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়? 69তম সংবিধান সংশোধনী। এই সংবিধান সংশোধনী আইন 1991 সালে প্রণীত হয়। দিল্লির শাসক লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অভিহিত হয়েছিলেন। দিল্লি লেফটেন্যান্ট গভর্নরকে সাহায্য আর পরামর্শ দানের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ থাকবে, এটা বলা হয়েছিল এখানে। এছাড়া এই মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা দিল্লির বিধানসভার মোট সদস্য সংখ্যার 10% বেশি হবে না, এটা বলা হয় এই আইনে। আর রাষ্ট্রপতি দিল্লির মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করবেন, এটা বলা হয়। দিল্লির শাসন কার্য পরিচালনার জন্য 239AA আর 239AB এই দুটো অনুচ্ছেদ যুক্ত হয় এই আইনে। কোন সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়? 73তম সংবিধান সংশোধনী। এই সংবিধান সংশোধনীটা 1992 সালে পাস হয়। পার্ট 9-এ 243 থেকে 243 যুক্ত হয়েছিল এই সংশোধনীতে, যেখানে পঞ্চায়েতি রাজ সম্পদকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর 11তম তফসিলটা যুক্ত হয় আর কি। 280 নম্বর অনুচ্ছেদটা সংশোধন করা হয়, করে এটা করা হয়। তারপর 106তম সংশোধনী আইন কোন বছর পাস হয়? 2023। 106তম সংশোধনী যেটা 2023-এ হয়েছে, ওটা হচ্ছে ওই যে লোকসভা, রাজ্য বিধানসভা, দিল্লি বিধানসভায় SC/STর আসন, সেখানে 33% মহিলাদের সংরক্ষণ, সেটা। ভারতের সাংবিধানিক প্রধানকে? রাষ্ট্রপতি। ইনি শাসনতান্ত্রিক প্রধান, নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক হচ্ছে আমাদের এই মানে রাষ্ট্রপতি হন, আর প্রকৃত শাসক হন প্রধানমন্ত্রী। দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি, যিনি ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি। 2022 সালে ভারতীয় রাষ্ট্রপতি যে নির্বাচন ছিল, ওটা ছিল 16তম রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি সম্পর্কে 52 থেকে 62 পর্যন্ত অনুচ্ছেদে বলা আছে। আর ভারতের রাষ্ট্রপতিকে সাংবিধানিক প্রধান বলা হয়। ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন প্রথম নাগরিক। ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন প্রতিরক্ষা বাহিনীর মানে স্থলসেনা, নৌসেনা আর বায়ুসেনার সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার। এদের বেতন হয় 5 লক্ষ টাকা। রাষ্ট্রপতির বেতন ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হয় 5 বছর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন। আর 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারেন। রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগের ফলে তার পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। 35 বছর বয়স্ক হতে হয় রাষ্ট্রপতি হতে গেলে। রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য কোনো রকমের কোনো সীমাবদ্ধ থাকে না। আর রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বয়োজ্যেষ্ঠ বিচারপতি। এটা আর্টিকেল 60-তে আছে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? প্রতিভা পাটিল। প্রথম উপজাতীয় বললে আমাদের কি বলে তোমার এই কি বলে দ্রৌপদী মুর্মু হবে প্রথম, যদি মহিলা উপজাতীয় বলে। আর যদি প্রথম মহিলা বলে সেক্ষেত্রে প্রতিভা পাটিল। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, পরপর দুবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত ব্যক্তি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়েছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি প্রথমে উপরাষ্ট্রপতি এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন। দলিত সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন KR নারায়ণন প্রথম আর রামনাথ কোবিন্দ দ্বিতীয়। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, যিনি পূর্বে ছিলেন রাজস্থানের রাজ্যপাল। প্রতিদ্বন্দ্বীবিহীন হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন নীলম সঞ্জীব রেড্ডি।
আর ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এই নীলাম সঞ্জীব রেড্ডি। নির্দল প্রার্থী হিসাবে প্রথম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন ভিভি গিরি। আর জাকির হোসেন আমৃত্যু, ভারতবর্ষের সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্ট্রপতি। আর নির্বাচনে প্রথম মহিলা প্রতিদ্বন্দ্বী ছিলেন লক্ষ্মী সাহ্যাগাল। অর্থ বিল কোথায় উত্থাপন করা যায়? অর্থ বিল উত্থাপন করা যায় শুধুমাত্র লোকসভায়। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে উত্থাপন করা যায় এবং এটাকে রাজ্যসভা, যেটা আগেই বললাম, 14 দিনের জন্য স্থগিত রাখতে পারে। মানি বিল অর নট, অর্থাৎ অর্থ বিল, কোন একটা বিল অর্থ বিল কিনা সেটা ডিসাইড করে, সিদ্ধান্ত নেয় কে? স্পিকার। ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? 5 বছর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উপরাষ্ট্রপতির কাছে। এরপর রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে কোনো ব্যক্তিকে কত বছর বয়স্ক হতে হবে? 35 বছর। ভারতের উপরাষ্ট্রপতির পদটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? যুক্তরাষ্ট্রের সংবিধান। ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতি রয়েছেন, আর্টিকেল 63-তে বলা আছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ 5 বছর, 67 নম্বর আর্টিকেলে আছে। ভারতের উপরাষ্ট্রপতির পদটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনকর। ইনি ভারতের 14তম উপরাষ্ট্রপতি। মৃত্যু, পদত্যাগ, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সেই পদের কার্যভার গ্রহণ করেন। উপরাষ্ট্রপতির পদাধিকার বলে রাজ্যসভা সভাপতি হন। উপরাষ্ট্রপতির নির্বাচন আছে আর্টিকেল 66-এ। উপরাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 35 বছর বয়স্ক হতে হয় উপরাষ্ট্রপতি হতে গেলে। আর একক হস্তান্তরযোগ্য আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে পরোক্ষভাবে এই উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্যসভার সভাপতি কে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয়? 35 বছর। উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? রাষ্ট্রপতির কাছে। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ কে করান? রাষ্ট্রপতি। ভারতীয় সংসদে 0 আওয়ার কখন হয়? সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। আচ্ছা, এটা 12টা থেকে 1টা পর্যন্ত হবে। সকাল 11টা থেকে 12টা কোয়েশ্চেন আওয়ার হয়, ঠিক আছে। 12টা থেকে 1টা 0 আওয়ার, এই 12টা থেকে 1টা, আর দুপুর 1টা থেকে 2টো হচ্ছে বিরতি। তারপর দুপুর 2টো থেকে সবার স্বাভাবিক কাজকর্ম হয়। প্রথম চালু হয়েছিল এটা 1962-তে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর মোট সদস্য সংখ্যা কত? 22 জন। তার মধ্যে লোকসভা থেকে 15 জন আর রাজ্যসভা থেকে 7 জন নেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। সাধারণভাবে প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। কে ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রধানমন্ত্রী পদের ন্যূনতম বয়সসীমা কত? 25।
আগামীকাল তোমাদের ইতিহাসের এরকম আমি একটা বাছাই করা সেট দেব, যেটা তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি ব্যাচেও যুক্ত হতে চাও সেক্ষেত্রে আমি আরও একবার মনে করিয়ে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের সমস্ত ব্যাচে আজকে 15% পর্যন্ত, আজকে পর্যন্ত তোমাদের অফার রয়েছে। NY26 কুপন কোড ইউজ করলেই তোমাদের যে কোনো ব্যাচে 15% ডিসকাউন্টে তোমরা যুক্ত হতে পারো। আর যে কোনো ব্যাচ রিলেটেড জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।